ব্যাংক মালিকরা পলাতক থাকায় বিনিয়োগ কমেছে বেসরকারি খাতে। একনেক বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা, থাকছে না বিশ্বের সবচেয়ে চড়া দরে সড়ক নির্মাণের সুযোগ। ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ দিতে আবারও তাগিদ বিএনপির। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, বেড়েছে রাজধানীতে। দেশজুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরে নিরাপত্তা, জঙ্গি হামলার আশঙ্কা নেই, অভয় আইজিপি। ভারী বৃষ্টি না থাকায় উন্নতির দিকে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ায় বন্যা পরিস্থিতি, এখনো পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এখন একনেক শুধু প্রকল্প অনুমোদন করে ছেড়ে দেবে না, বাস্তবায়নের সময়ও সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়া ছোট শহরগুলোতে নাগরিক সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প যেন জনবান্ধব এবং পরিবেশ বান্ধব হয়, এজন্য একটি নীতিমালা তৈরির কথাও ভাবছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এসব আলোচনা হয়। সভায় মাতারবাড়ি পোর্ট উন্নয়ন, ঢাকা রংপুর মহাসড়ক সহ 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, ব্যাংক মালিকরা পালিয়ে যাওয়ায় এবং একই সঙ্গে নতুন সরকার কাজ শুরু করায় সরকারি বিনিয়োগে ধীরভাব আসায় সারা দেশে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, তবে দ্রুত এ পরিস্থিতির পরিবর্তন হবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বর্তমান ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, এটি জনগণকে বোঝাতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার জরুরি। জনপ্রতিনিধি ছাড়া জনগণের সব কাজ বাস্তবায়ন সম্ভবপর নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কোনো চক্রান্ত চলছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে বলেছেন তিনি। সন্ত্রাসী দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো উদ্ধার জরুরি বলে মনে করেন জয়নুল আবদিন ফারুক। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বিগত বছরের তুলনায় রাজধানীতে বেড়েছে মণ্ডপ। দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। দুর্গাপূজায় দেশের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ প্রধান। যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে বিভিন্ন দেবদেবীর আর্চনা, সেই সঙ্গে দুর্গাপূজার প্যান্ডেল থেকে শুরু করে শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার পঞ্চমীতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হবে, এরপর বুধবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিবারের মতো এবারও উঠেছে নিরাপত্তা ইস্যুতে নানা প্রশ্ন। পূজাকে ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানাতে রাজধানী ঢাকায় ঈশ্বরী মন্দির পরিদর্শন করেছেন পুলিশের প্রধান। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। দুদিন বাদে দুর্গোৎসব, নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। এদিকে ধান দিয়ে শিল্পীর সুনিপুণ হাতে নাটোরে তৈরি করা হয়েছে দেবী দুর্গার ব্যতিক্রমী প্রতিমা, যা নজর কাটছে দর্শনার্থীদের। পিরোজপুরেও প্রস্তুতি এগিয়ে চলছে জোরে সোরে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজল হোসেন পন্টি, নাটোর প্রতিনিধি কামরুল হাসান, পিরোজপুর প্রতিনিধি কুমার শুভর তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। দেবী দুর্গাকে বরণে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। এবার দেবী দুর্গা আগমন হবে দোলায়, আর প্রস্থান হবে ঘোটকে চড়ে। নারায়ণগঞ্জে এবার 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে দিনরাত কাজ করছেন শিল্পীরা। রং ও তুলির আঁচড়ে প্রতিমাকে আরো সুন্দর করার চেষ্টা তাদের। মায়ের মন্দিরের দূরত্ব মানে যেরকম ষষ্ঠীর আগে আমরা পৌঁছায় দিতে পারি, আর মাত্র আমাদের 2 দিন সময় আছে। পূজা নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন, র্যাব, আর্মি এবং এখানে বিভিন্ন স্তরে নিরাপত্তা দেওয়া হয়েছে। এবারও নারায়ণগঞ্জে 214টা পূজা অনুষ্ঠিত হবে
এক্ষেত্রে 60টা অধিক গুরুত্বপূর্ণ আছে আমাদের পুলিশের দৃষ্টিতে। আমরা আশা করছি দুর্গাপূজা অন্যান্য বারের মতো নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন হবে। এদিকে নাটোরে পূজা হবে 7টি উপজেলার 350টি মণ্ডপে। এর মধ্যে শহরের লালবাজারের ধান দিয়ে তৈরি আকর্ষণীয় ও নজরকাড়া সৌন্দর্যের প্রতিমায় চোখ আটকে যাচ্ছে ভক্ত দর্শনার্থীদের। 1.5 মণ ধান দিয়ে টানা 1 মাসের পরিশ্রমে প্রতিমায় এমন সৌন্দর্য ফুটে উঠেছে বলে জানিয়েছেন শিল্পীরা। আমাদের পুজোতেই প্রথম নাটোরে ধানের প্রতিমা তৈরি হয়েছে, আমরা এটা দেখে অনেকটাই খুশি হয়েছি। পাড়ার সবাই খুশি হয়েছে এই প্রথমেই প্রতিমা দেখে। মাথার মধ্যে সবসময় খেলে যে নতুনত্ব কিছু করার চিন্তা ভাবনা, হতে হতে চিন্তা করতে করতে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে, ধান দিয়ে প্রতিমা বানাবো। পূজা সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। এই দুর্গা উৎসবকে সাফল্যমণ্ডিত এবং উৎসব মুখর করতে যত রকমের প্রস্তুতি দরকার জেলা পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। অতীতেও যেমন পুলিশ প্রশাসনের সার্বক্ষণিক উপস্থিতি ছাড়া আমরা নিজস্ব কর্মী বাহিনী দিয়ে, নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা বিধান করেছি, এবারেও তার ব্যত্যয় ঘটবে না। পিরোজপুরে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। এই বছর পিরোজপুরে পূজা হবে 7টি উপজেলার 444টি মণ্ডপে। আমরা মোটামুটি পূজার জন্য অগ্রসর অনেক হয়েছি। আমরা পূজা সুন্দরভাবে দেওয়ার জন্য আশায় আছি। আমরা চাইছি যে প্রতি বছর যেরকমই আমরা একটু আনন্দ ফুর্তি উপভোগ করি, ওইটাই এবছরও আমরা চাই। আমি নাশকতাকারীদের সতর্ক করে বলতে চাই যে এখানে কেউ যদি নাশকতার চেষ্টা করেন, পিরোজপুর জেলা পুলিশ আইনের সর্বোচ্চটাই এখানে প্রয়োগ করবে এবং 1 বিন্দুও ছাড় আমরা এখানে দেব না। আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসব পালন করবেন। পুরোহিতরা জানিয়েছেন, পূজায় এবার দেবী দুর্গার কাছে প্রার্থনা থাকবে তিনি যেন দেশ ও পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি বয়ে আনেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে 2 উপজেলায় এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোনার পূর্বধলার জারি আনসার ক্যাম্প এলাকার বাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নেত্রকোনায় সোমেশ্বরী এবং কংস নদের পানি বেড়ে পূর্বধলার উপজেলার জারি আনসার ক্যাম্প এলাকার বাঁধ ভেঙে গেছে। এতে নদী তীরবর্তী দুর্গাপুর উপজেলার গাওয়াকান্দিয়া এবং কাকুরগড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। পানির নিচে উঠতি রোপা আমনের ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী নদী এবং কংস নদের পানি বিপদসীমা নিচে প্রবাহিত হলেও উবদাখালী নদীর পানি বাড়ছে। এছাড়া সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্লাবিত 7টি ইউনিয়নের মধ্যে এখনও 3টি ইউনিয়নের 10,000 পরিবার পানিবন্দী। মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন উঁচু জায়গায়। খাবার সংকট সহ গবাদি পশু নিয়ে মহাবিপাকে পড়েছেন তারা। এদিকে হালুয়াঘাট উপজেলায় সদর, কৈচাপুর এবং নড়াইল এই 3টি ইউনিয়নে কয়েক হাজার পরিবার এখনও পানিবন্দী। 2 উপজেলায় প্রশাসনের দেয়া চাল এবং নগদ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের জোর করে নেওয়া হয়েছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা এখনও বহাল শপথে ব্যবস্থা নিতে নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আবু সাইদ হত্যা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে 2য় পর্ব। ছবি তুলেছেন শাহ নেওয়াজ জনি। তারুণ্যের আন্দোলনে রসদ যোগায় রংপুরের শহীদ আবু সাইদ। তারই জন্মভূমিতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মাঠ প্রশাসন এখনও আছেন দিব্যি। 16 জুলাই নিরস্ত্র প্রতিবাদী আবু সাইদকে একের পর এক গুলি করে পুলিশ। মৃত্যুর পর নানা নাটকীয়তায় সাইদের মরদেহ স্বজনরা পেলেও খুনি শেখ হাসিনা সরকারের জেলা ও উপজেলা প্রশাসনের ছিল শক্ত শর্ত। সময় দেয়া হয়েছিল 20 মিনিট, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আইন শৃঙ্খলার শেকলে বন্দী করে মানসিক যন্ত্রণা দিয়ে শোকাহত পরিবারকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার দরবারে। প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যাওয়া লাগবে, এটা তো বাধ্য করে নিয়ে গেছে। ইউনো টিউনো ডিসি এ সকলেই ধরে আমাকে জবরদস্তি করে নিয়ে গেল। বিচারিতে নিয়ে গেছে না, আমার হাসিনার দান আমার মনে, আমার দিলে আমার খাতে চায় না, আমার ছেলে করতে করছে। এলাকার যে আওয়ামী লীগের যে যারা নেতারা আছে
তারা বলছেন নেত্রী আপনাদেরকে ডাকছে, না গেলে সমস্যা হতে পারে। রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য অনেক জবরদস্তি করছে। ইউনো ইকবাল হোসেন এবং ডিসি রুমি, মোবাশের এবং পুলিশের আরও অনেক কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এডিসি ও থানার ওসি। আর ইউনো বলছেন মৃত্যুর দিন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবু সাঈদের যে পরিবার, সেই পরিবারকে আমরা একদম প্রথম দিন থেকে দাফন থেকে শুরু করে পরবর্তীতে যে সময়টা ছিল সব সময় আমরা তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ ছিল। ইউনো সাহেব কিছু করছে, তারপর এডিএম মহোদয় কিছু করছে, তারপর অন্য এডিসিরা কিছু করছে, ঠিক আছে। তো সবগুলো বিষয়ে আমার আসলে ওইভাবে ইনভলভ হওয়া হয়নি। জোর করে গণভবনে নিয়ে আবু সাঈদের স্বজনদের খুনি হাসিনা বুকে জড়িয়ে মানবতাকে কলঙ্কিত করেছে বলছেন আইনজীবীরা। আর সরকারের নির্দেশনা পেলেই জবরদস্তি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বুকে জড়িয়ে নিলাম, হত্যা করলেন, আপনার নির্দেশে হত্যা হলো, আবু সাঈদ বুকে রক্ত দিল, আর আপনি সেই খুনি বুকে আপনি আবু সাঈদের বাবা মাকে জড়িয়ে ধরলেই বিচার শেষ হয়ে যাবে। এই বিষয়ে সরকারের উপর পর্যায় থেকে আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তো আমরা সকল সরকারি কর্মচারী মানতে বাধ্য। শেখ হাসিনা সরকারের আমলে গেল বছরের 23 জুন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম, 6 জুন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও চলতি বছরের 6 ফেব্রুয়ারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন হাবিবুল হাসান রুমি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দীর্ঘদিন একই জায়গায় পোস্টিং নিয়ে সীমাহীন দুর্নীতি আর অর্থ লুটপাটের অভিযোগ বাগেরহাটের মোডেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের বিরুদ্ধে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে তা প্রমাণ হলেও অজ্ঞাত কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে আছেন। অভিযোগ স্বীকার করলেও এর সঙ্গে আরও অনেকে জড়িত বলে জানিয়েছেন শর্মী রায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান বলেছেন, গত 15 বছরের স্বৈর শাসনে স্বাস্থ্য খাতের সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বাগেরহাট প্রতিনিধি মোল্লা মাসুদুল হকের সহায়তায় আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল এলাকাবাসীর। অভিযোগ রয়েছে শর্মী রায় সহ হাসপাতালের হিসাব রক্ষক সোহেল ফরাজি এবং এমটিপিআই দীপক কুমার রায় মিলে স্থানীয় স্বেচ্ছাসেবকদের জন্য বরাদ্দকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন। একক স্বাক্ষরে 226 জন স্বেচ্ছাসেবকের সম্মানী ভাতা তুলে নিয়েছে এই চক্র। স্বেচ্ছাসেবক হিসাবে করোনাকালীন সময় যে আমরা কাজ করেছি, কাজ করার পর 1 বছর পরে আমরা শুনতে পেলাম যে এখানে একটা সরকার বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ এখানে কোনো স্বেচ্ছাসেবক যারা কাজ করছে তারা কোনো টাকা পায়নি, কিন্তু টাকাগুলো আমাদের নাম না দিয়ে অন্যদের নাম দিয়ে টাকাগুলো উঠিয়ে নিয়ে গেছে। যে টাকাটা আসছে সেই টাকাটা আমরা আদৌ এখন পর্যন্ত পাইনি এবং আমরা শুনতে পারছি এই হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ডক্টর শর্মী রায় তিনি নাকি তাদের ইচ্ছে মতন লোকজনকে টাকা দিয়েছে। সরকার যে আমাদের একটা ভাতা দিয়েছে সেটা শর্মী রায় ভাগ বটারা করে খেয়ে ফেলছে। এমন জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সমস্ত বিল ভাউচারই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের স্বাক্ষর। স্বেচ্ছাসেবকদের সম্মানী আত্মসাতের অভিযোগের প্রমাণ পান তদন্ত কর্মকর্তারা। পছন্দের ঠিকাদারকে ওষুধ সরবরাহের কার্যাদেশ দিয়ে নিয়মমাফিক আয়কর কর্তন না করে অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগও প্রমাণিত। বিষয়টি নিয়ে জানতে চাইলে অনেকটা দায়সারা জবাব ডাক্তার শর্মী রায়ের। আমার কাছে কেউ কোনো ডকুমেন্টস নিয়ে আসে নাই আদ্যবধি, এবং এখানে যে সিএস স্যাররা যে আসছিল তখনও কেউ ডকুমেন্টস স্যারদের সামনে এসে শো করে নাই, বা আমার হাসপাতাল থেকে যে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম কোনো কাগজও আমি পাইনি। আমার মনে হয় যে এটা নিয়ে আবার করা উচিত, কথা বলা উচিত, এবং যারা এই হাসপাতালের কোনো নিয়োগ আছে কিনা এই জিনিসগুলো খতিয়ে দেখা উচিত। এত অভিযোগ প্রমাণের পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি শর্মী রায়ের বিরুদ্ধে? জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, অনিয়ম ও দুর্নীতি করে ছাড় পাবে না কেউ। আমাদের স্বাস্থ্য খাত বিগত 15 বছর যাবৎ দুর্নীতির একটা আখাড়ায় পরিণত হয়েছিল এবং নতুন সরকার এসে দুর্নীতি দূরকরণ একটা বড় এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন। আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেন দুর্নীতি অনিয়ম
এগুলো দূর হয় সেজন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এসব দুর্নীতি তদন্তে এবং দ্রুত ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠনের কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার 5 বছর আজ। স্মৃতি আঁকতে এখনো কাঁদেন তার মা রোকেয়া খাতুন। ছেলের হত্যাকাণ্ডের 5 বছর পরেও খুব একটা ঘরের বাইরে যান না তিনি। ঘরে বসে নামাজ পড়েন আর ছেলের নানান স্মৃতি রোমন্থন করেই তার সময় কাটে। কুষ্টিয়া শহরের পিটিআর রোডের বাসায় ছেলের কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেনি আবরারের মা। ছেলে হারানোর শোক জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে তার বুকে। নাওয়া খাওয়া প্রায় ভুলে যান তিনি। 2019 সালের 6 অক্টোবর মধ্যরাতে আবরার ফাহাদকে ছাত্রাবাসে তার কক্ষ থেকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটে হত্যা করে। হত্যাকাণ্ডে 2 বছর 2 মাস পর 2021 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আদালতের বিচারক 20 জনকে ফাঁসি এবং 5 জনকে যাবজ্জীবন দেন। কিন্তু রায় ঘোষণার প্রায় 3 বছর পরেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি এখনও পলাতক। তাদের গ্রেফতার এবং সকল আসামি রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরার ফাহাদের মা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে লালমনিরহাট ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। শহীদ আবরার ফাহাদের স্মরণে সিলেটে মৌন মিছিল করেছে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। দুপুরে ক্যাম্পাস থেকে মৌন মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপি। নগরীর একটি রেস্তোরাঁয় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক। আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ এলাকার মণ্ডপ পরিদর্শন করেছে ঢাকা উপজেলা পুলিশ সুপার মুঈদ। তিনি এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। ঝালকাঠি রাজাপুরের 19টি পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। উপজেলার কবিরাজ বাড়ি মন্দির কমিটির মাঝে এ শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়। দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে মনোহরদী উপজেলা বিএনপি। এ সময় উপজেলার প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মোংলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপি নেতা শামীমুর রহমান শামীম। পরে বটতলা পূজা মণ্ডপে মতবিনিময় সভা শেষে নিজ তহবিল থেকে পূজা কমিটির দায়িত্বশীলদের কাছে অর্থ অনুদান দেয়া হয়। বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে গোপালগঞ্জে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে বাংলা ভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি একে নাসিম খানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মবিরতি পালন করেছে। জেলা প্রশাসনের কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে একই দাবিতে খাগড়াছড়িতেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন তারা। তাই শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিন। ব্যাংক মালিকরা নিরুদ্দেশ থাকায় বিনিয়োগ কমেছে বেসরকারি খাতে। একনেক বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা, থাকছে না চড়া দরে সড়ক নির্মাণের সুযোগ। ক্ষমতাসীনরা 111-এর পথে নেই বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও তাগিদ বিএনপির। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, বেড়েছে রাজধানীতে। দেশ জুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা, জঙ্গি হামলার আশঙ্কা নেই অভয় আইজিপির। ভারী বৃষ্টি না থাকায় উন্নতির দিকে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়ায় বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।